যেমন দেখ, এই জন্য থিওরি পড়ে যেতে হয়। এই অঙ্কটা যেমন যদি আনকমন লাগে অসুবিধা হয়। বলছে এক্সপ্লেন দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, এখানে কি বলছিল? এক্সপ্লেন দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট অফ পার্টনার ফ্রম দ্য পার্টনারশিপ ফার্ম। তো বলছে রিটায়ারমেন্ট পড়েছিলাম না, রিটায়ারমেন্টে গুডউইল ট্রিটমেন্টটা লিখতে হবে। আর কি বলছে, হোয়াট ইজ মিন বাই ডেথ অফ পার্টনার, মৃত অংশীদার কাকে বলে। যথেষ্ট সোজা অঙ্ক ছিল, মানে যথেষ্ট সোজা থিওরি ছিল, বুঝিস তো? এর সঙ্গে ডেথের কি অঙ্ক দিয়েছিল, অঙ্কটা একটু পড়ি। এক্স ওয়াই জেড এর একটা ব্যালেন্স শিট দিয়েছিল 31 মার্চে, ঠিক আছে তো? ব্যালেন্স শিটের মধ্যে দেখ কি এক্স ওয়াই জেড এর ক্যাপিটাল বলেছে, ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ দিয়েছে, জানি আমরা অ্যাডমিশন বা রিটায়ারমেন্টে শিখি যেটা থাকলে কি করতে হয়। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড দিয়েছে কত দেখ, 20,000 টাকা। এগুলো সব জানাই নিস, অ্যাডমিশনের কনসেপ্টেই করতে হবে। প্রভিশন ফর ডাউটফুল ডেট 20,000 টাকা, ভয় পাওয়ার কিছু নেই। আমরা এতদিন প্রভিশন ফর ডাউটফুল ডেট কি লেখা থাকতো জানিস, মনে করার চেষ্টা কর, ডেটার্স থেকে মাইনাস লেখা থাকতো না? ওরা ঘুরিয়ে দিয়েছে কোশ্চেন, ডেটার্স থেকে মাইনাস লেখাও যা, লাইবিলিটি সাইড লেখাও তাই, একই মানে এক, ঘুরিয়ে দিয়েছে। কেইটা আসবে 7,20,000, এইদিকে গুডউইল বলে দিয়েছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলে দিয়েছে, ঠিক আছে তো? তারপর ইনভেস্টমেন্ট বলে দিয়েছে। ইনভেস্টমেন্ট কত ছিল দেখ, কোশ্চেনের দিকে আমি পড়ছি, তাকাস কিন্তু, হ্যাঁ ইনভেস্টমেন্ট ছিল কত দেখ, 1,00,000 টাকা ছিল, কিন্তু তার বুক ভ্যালু, মার্কেট ভ্যালু কত বলছো? 92,000 টাকা। মার্কেটে ইনভেস্টমেন্টের দাম কত হয়ে গেছে এখন? 92,000 টাকা। তাহলে ইনভেস্টমেন্ট বেড়ে গেছে না কমে গেছে? 8,000 টাকা কমে গেছে। আর তুই ফান্ডে কত টাকা রেখেছিলি? ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড মানে কি বলেছিলাম, ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে, তার জন্য কোম্পানি আলাদা করে টাকা সরিয়ে রেখেছে 20,000 টাকা, ঠিক আছে তো? যদি টাকা পয়সা কমে যাতে কোনো এফেক্ট না পড়ে তার জন্য 20,000 টাকা সরিয়ে রেখেছে। কিন্তু ইনভেস্টমেন্ট ভ্যালু কমলো কত? 8,000 টাকা। তাহলে 20,000 টাকা ছিল, 8,000 টাকা কমে গেল, তাহলে ফ্লাকচুয়েশন ফান্ডে কত টাকা পড়ে আছে? 12,000 টাকা। এই 12,000 টাকা পার্টনাররা ভাগ করে নেবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, ইনভেস্টমেন্ট আর ধরতেই হবে না, কাজ শেষ। বুঝিস কি বললাম? এটা এগুলো না বুঝতে পারলে, তোকে পুরোনো জিনিসগুলো দেখতে হবে, এগুলো পুরোনো জিনিস সব ডিটেলসে করানো ছিল। এক্ষুনি এর পরেরটা বলছি, স্টক ছিল 1,60,000, ডেটার্স ছিল 6,00,000 টাকা, ব্যাংক ছিল 5,92,000। অ্যাডভার্টাইজিং সাসপেন্স, এটা কি হয়, কোম্পানির এক ধরনের লস, এটা লস, কি হয়, পার্টনার ডিস্ট্রিবিউট করতে হয়। তারা বলছে কি, জেড ডেট হয়েছে 30 সেপ্টেম্বর 2022, তাহলে 31 মার্চের ব্যালেন্স শিট দিয়েছে, ও তার 6 মাস পর মারা গেছে। এক্স অ্যান্ড ওয়াই ডিসাইডেড টু শেয়ার ফিউচার প্রফিট অ্যান্ড লসেস, মানে নিউ রেশিও 3:2। এবার জেড যে মারা গেছে তার 50% পে করা হবে ইমিডিয়েটলি, আর বাকি 50% দুটো ইনস্টলমেন্টে দেওয়া হবে 10% ইন্টারেস্টে। এবার বলছে দেখ, গুডউইল ইজ ভ্যালু টু ইয়ার পারচেস অফ অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 3 কমপ্লিট ইয়ার্স। তো বুঝতেই পারছিস, 3 বছরের প্রফিট বলেছে 90,000 টাকা, 1,80,000 টাকা, 2,70,000 টাকা, 3 বছর প্রফিট বলে দিয়েছে, ঠিক আছে তো? 3 বছর প্রফিট করে অ্যাভারেজ প্রফিট বেরিয়ে যাবে, তার সঙ্গে 2 গুণ করলে গুডউইল বেরিয়ে গেল, যেটা শিখেছি আগে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু ওভার ভ্যালুড, মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু অতিরিক্ত দেখিয়ে দিয়েছি। এখানে ওভার ভ্যালুড বলেছে, ইনক্রিজ বলেনি, ওভার ভ্যালুড বলেছে। ওভার ভ্যালু মানে আলাদা, ওভার ভ্যালু মানে, সরি এখানে কি বলছে, আন্ডার ভ্যালু। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আন্ডার ভ্যালু, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু যত টাকা দেখানো, যদি কম করে দেখিয়েছিস তাহলে কি করতে, এখন বাড়াতে হবে, ব্যাস হয়ে গেল। স্টক, এই পরীক্ষায় না তোরা যখন করবি, সে অ্যাডমিশন হোক রিটায়ারমেন্ট হোক, এই কথাটা বলতে পারি, ইনক্রিজ আলাদা, ওভার ভ্যালু আলাদা। এটা কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে, কিন্তু ওভার ভ্যালু মানে কি, ভ্যালু বেশি দেখি তাহলে কমাতে হবে। আন্ডার ভ্যালু মানে কি, ভ্যালু কম দেখেছি বাড়াতে হবে। আর ইনক্রিজ মানে যোগ করতে হবে, দুটো লাইনের মানা আলাদা, এটা কিন্তু গন্ডগোল হয়। স্টক বেশি দেখিয়েছিস তাহলে এখন কমাতে হবে। প্রভিশন ফর ডাউটফুল ডেট 5%, দেখ ডেটার্স কত ছিল অঙ্কে, ডেটার্স কত ছিল বল অঙ্কে পর, 6,00,000 টাকা, 6,00,000 5% কত হয়, 30,000 টাকা। তোকে 30,000 টাকা দেখাতে হবে, তো তুই দেখিয়ে রেখেছিস কত, 20,000 টাকা, তাহলে 10,000 টাকা আরো অ্যাডজাস্ট করতে হবে, রিভ্যালুয়েশন নিয়ে যেতে হবে, ঠিক আছে তো? এগুলো সবই ইজি জিনিস। ক্লেম অফ অ্যান অ্যাকাউন্ট ওয়ার্কসম্যান কম্পেনশন 16,000 টাকা। দেখ ওয়ার্কসম্যান কম্পেনশন ফান্ড কত ছিল এখানে, 40,000 টাকা ছিল, কিন্তু ফিউচারে ওয়ার্কাররা কত টাকা ক্লেম করবে, কত টাকা, 16,000 টাকা ক্লেম করবে। যেই টাকাটা ক্লেম করে সেটা হয়ে যায় লাইবিলিটি, তাহলে বাকি টাকাটা কি হবে, রিভ্যালুয়েশনে চলে যাবে, তাই না?
শিখেছিলাম তো এগুলো, যা একদম পুরো মনে করার চেষ্টা কর। অ্যাডমিশন পার্টনার যখন করেছিলাম প্রথমে ওয়ার্কসম্যান কম্পোনেন্ট ফান্ড নিয়ে শুধু একদিন ডিসকাস করেছিলাম, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড নিয়ে একদিন ডিসকাশন করেছিলাম, আলাদা আলাদা করে করেছিলাম ক্লাস। পাঁচেরটা, প্রফিট ফর দ্য কারেন্ট ইয়ার ইজ টু বি ভ্যালুড অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার প্রফিট। লাস্ট ইয়ার প্রফিটটাই হবে প্রফিট। অঙ্ক শেষ, অঙ্কটা আরম্ভ কর। কর প্রথমে রিভ্যালুয়েশনটা কর। কি কি অ্যাকাউন্ট খুলতে বলছে? রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল, জেড। মানে ব্যালেন্স শিট দরকার নেই, শুধু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কর প্রথমে, আরম্ভ কর। ক নম্বর হিসেবে অঙ্কটা একটু বড় দিয়েছিল। ডেবিট ক্রেডিট, ল্যান্ডের ভ্যালু কম দেখিয়েছিস, তাহলে বাড়াতে হবে। তাহলে লেখ রিভার্সাল ক্রেডিটে লেখ বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,70,000। তো স্টকের ভ্যালু বেশি দেখি, স্টক কমাতে হবে, তাহলে টু স্টক 16,000 টাকা। 16,000। ডেটাসটা করে নে। প্রভিশন ফর ডাউটফুল 5%, ডেটাস ছিল কত? 6 লাখ, 6 লাখের 5% 30,000 টাকা দেখাতে হবে। তোমার তো অলরেডি 20,000 টাকা দেখানো হয়, তাহলে কত টাকা দেখাতে হবে আরো? 10,000 টাকা। রিভার্সাল ডেবিটের লেখ টু পিভিডি 10,000 টাকা। দেখিয়ে দিই কি করে হলো। 6 লাখের 5% করে যেটা বেরোলো তার থেকে 20,000 টাকা মাইনাস করবো। আর কিছু দেখতো, রিভার্সাল কিছু আছে? আর কিছু নেই? কেন নেই? বোঝার চেষ্টা কর। নেই তো। ইনভেস্টমেন্ট, ও যেটা বললো ইনভেস্টমেন্ট, দেখ ইনভেস্টমেন্ট ছিল 1 লাখ টাকা বুক ভ্যালু, মার্কেট ভ্যালু 92,000 টাকা, তাহলে কত টাকা কমে গেল? ইনভেস্টমেন্ট হলো 8,000 টাকা কমে গেল। এর জন্য ফান্ড তৈরি করে রেখেছিস। কত টাকা ফান্ড তৈরি? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা ফান্ড তৈরি করেছি, 8,000 টাকা লস হয়েছে, তাহলে ফান্ডে কত পড়েছে? 12,000 টাকা। এই 12,000 টাকা পার্টনারে ভাগ করে নেবে, তাহলে কোনো সমস্যা নেই। রিভার্সাল মিলিয়ে দেয়। বলবো কত হচ্ছে? 1,70,000 থেকে 17,000 বাদ দিলে কত? সরি, 26,000। কত হচ্ছে বাদ দিলে? 1,44,000। 3 জন ভাগ করতে হবে। টু পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার নাম কি কি ছিল? এক্স ওয়াই জেড। ভাগ কর দেখি। রেশিও কি ছিল? 2, 3, 1, তাই তো? 2-এর 6, 3-এর 6 আর 1-এর 6। প্রথমটা 47,000, 72,000, হ্যালো, হ্যাঁ বলছি, বলুন।
আচ্ছা, বিশ্বনাথ স্যার, হ্যাঁ বলুন। আমরা তো কমার্সটা পড়াই, মানে ওটা ওর মানে আর্টসের স্টুডেন্ট কি? কমার্সে থার্ড সেমিস্টারে ইকোস্ট্যাট তো নেই, থার্ড সেমিস্টারে শুধু ম্যাথ স্ট্যাট আছে। হ্যালো। হ্যাঁ, তোমার থার্ড সেম কি তোমার কি ক্যালকাটা ইউনিভার্সিটি? থার্ড সেমে তো ম্যাথ স্ট্যাট আছে, ইকোস্ট্যাট তো নেই। আচ্ছা, ম্যাথ স্ট্যাটটা পড়বে তো, কিন্তু ম্যাথ স্ট্যাটটা তুমি পড়তে পারো, কিন্তু আর হাতে তো ১ মাস বাকি, ১ মাসে কতটা শেষ করতে পারবো? আজকে আমাদের বুধবার করে ক্লাস থাকে। মানে আজকে তো বুধবার, আজকে সন্ধ্যা ৭টা থেকে ক্লাস আছে। ম্যাথ স্ট্যাটের ক্লাস আছে আজকে। তুমি আজকে আসতে পারো, আজকের ক্লাসটা করে যাও, তারপর তুমি আসো, বেশি টাইমও নেই, মানে ৫-৬টা ক্লাস আছে হাতে। এই অজয়নগর, স্যারের বাড়ির পাশের পাড়ায়। হুম। ২৪,০০০ টাকা। হয়ে গেল, রিভ্যালুয়েশন হয়ে গেল। এবার খোল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনারদের নাম কি কি ছিল? একটা এক্স, ওয়াই, জেড। এক্স, ওয়াই, জেড। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। তো দেখ, প্রথমে লিখবো কি, বাই ব্যালেন্স বিডি। একটু বলতো কত কত ছিল ব্যালেন্স গুলো? 2,00,000, 4,00,000, 6,00,000। ২,০০,০০০, ৪,০০,০০০ আর ৬,০০,০০০। রিভ্যালুয়েশন গুলো বলবি, কত কত বেরোলো বাই রিভ্যালুয়েশন? 48,000, ৪৮,০০০। 72,000, 24,000। হয়ে গেল। এবার দেখ আর কি কি বলেছিল। ওইটা করে দিই, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ডটা করে দিই। মানে ইনভেস্টমেন্টের লস কত হলো বল? ৮,০০০ টাকা। ফান্ডে কত ছিল? ২০,০০০ টাকা। তা ২০ থেকে ৮ বাদ দিলে কত টাকা নেট প্রফিট পড়ে রইলো? ১২,০০০ টাকা। এই ১২,০০০ টাকা পার্টনাররা ভাগ করে নেয়। ঠিক আছে তো? এই এন্ট্রিটা তোর অ্যাডমিশনও থাকতে পারে। এই এন্ট্রি তোর রিটায়ারমেন্টও থাকতে পারে। এখানে দিতে বলেছে। থাকতে পারে কিন্তু, বলে দিলাম। মানে এই এন্ট্রি আজ পর্যন্ত কোনোদিন আসেনি এইচএসে। যদি দিয়ে দেয় তাহলে কঠিন, কঠিন না কিন্তু। বলে দিলাম কি হবে। আগের ক্লাসে বহুবার করানো ছিল। তা ১২,০০০ টাকা পার্টনাররা ভাগ করে নেয়। পার্টনাররা ভাগ করলে মানে কেইডি চলে আসবে। বুঝতে পারলি কি বললাম? বাই ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, ১২,০০০ টাকা। রেশিও কত ছিল? পুরনো রেশিও বল। 2:3:1। কত হচ্ছে? ২, ৩, ৫ আর ১, ৬। ১২কে ৬ দিয়ে ভাগ করলে ২,০০০, মানে ৪,০০০, ৬,০০০, ২,০০০, তাই তো? ৪,০০০, ৬,০০০, ২,০০০। বুঝতে পারছিস তো? এবার ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডের দিকে তাকা। ফান্ডে ছিল ৪০,০০০, ঠিক আছে তো? আর ওয়ার্কাররা ফিউচারে ক্লেম করবে, ক্লেম ১৬,০০০, মানে লাইবিলিটি, যেটা ক্লেম করবে তাকে লাইবিলিটি বলে। ১৬,০০০ টাকা ক্লেম করবে, তাহলে ক্লেম করবে না কখন? যেই টাকাটা ক্লেম করবে না, সেই টাকাটা হয়ে যাবে পার্টনাররা ভাগ করে নেবে। কি বুঝতে পারলি? যেই টাকা ক্লেম করবে সেটা পার্টনাররা ভাগ করে নেবে। কত টাকা পার্টনাররা ভাগ করবে? 24। এই এন্ট্রিও পরীক্ষায় থাকতে পারে, অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট। অঙ্ক কখন কঠিন হয়? এইরকম ধর আনকমন এন্ট্রি চলে আসলে, এইগুলোকে বলে কঠিন। এইগুলো জেনে রাখবি। লেখ বাই ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ। কত টাকা ভাগ করবে বল? কত টাকা ভাগ করবে বললাম? ২৪,০০০ কে 2:3:1 ভাগ কর। ৮,০০০, ১২,০০০, ৪,০০০। এরপর দেখ কি কি হয়ে গেল। ক্যাপিটাল করে দিয়েছি, ওয়ার্কসম্যান হয়ে গেছে, ইনভেস্টমেন্ট হয়ে গেছে।
প্রভিশন হয়ে গেছে। এদিকে গুডউইল, দেখ অ্যাসেট একটা গুডউইল ছিল, অ্যাসেট সাইডে গুডউইল থাকলে কি শিখেছি? তাহলে অঙ্কটা কি বুঝতে পারলি? অঙ্কটা ডেট বলে এখনো কিন্তু ডেট আসেইনি, পুরোটা রিটায়ারমেন্ট হিসেবে করে দিচ্ছি, তাই না? গুডউইল, অ্যাসেট সাইডে গুডউইল কত ছিল? 24,000 টাকা। অ্যাসেটে গুডউইল 24,000 টাকা থাকলে কি হবে? পার্টনার ভাগ করবো, কোন দিক লিখতে? পার্টনার্স ক্যাপিটালের ডেবিটে ওল্ড রেশিও, তাহলে একটু গুডউইল বলে ওল্ড রেশিওতে ভাগ কর। কত হবে? 8,000, 12,000, 4,000। কঠিন লাগলে অঙ্কটা বরঞ্চ এই অঙ্কটা কোনো কঠিনই না। দেখ অঙ্কটা কিন্তু ইজিই লাগলো এখনো পর্যন্ত। এবার গুডউইল ট্রিটমেন্ট করবো। গুডউইল হয়ে গেল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হয়ে গেছে, ইনভেস্টমেন্ট হয়ে গেছে, স্টক হয়ে গেছে, ডেটার্স হয়ে গেছে, ব্যাংকের তো দরকার নেই। ও অ্যাডভার্টাইজিং সাসপেন্সটা কত হয়? 24,000 টাকা। এটা কি বললাম? এটাও লস। অ্যাসেট সাইডে অ্যাডভার্টাইজিং সাসপেন্স থাকলে অ্যাসেটেই থাকবে, আর এটা লস হলে পার্টনারদের বিয়ার করতে হবে। লেখ পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে লেখ টু অ্যাডভার্টাইজিং সাসপেন্স 8,000, 12,000, 4,000। এবার গুডউইল ট্রিটমেন্ট করতে হবে, মনে পড়ে টেবিল এন্ট্রি করতাম? টেবিল এন্ট্রি সাজা, XYZ লেখ। তার আগে গুডউইলটা বের করে নে, তার আগে ওয়ার্কিংসে গুডউইল বের কর। গুডউইল বের করার ফর্মুলা কি ছিল? যে এই অঙ্কটা যে ডেট দিয়েছে, এই অঙ্কটা যদি শুধু রিটায়ারমেন্ট দিয়ে দিতাম, সেম ডেটের জায়গায় লিখিত রিটায়ারমেন্ট, একই হতো, সেম অঙ্ক হতো, কোনো চেঞ্জ হতো না। বুঝতে পারলে কি বললাম? এখনো পর্যন্ত ডেটের কোনো গল্প করিনি এখনো পর্যন্ত। তাহলে গুডউইল বের করার ফর্মুলা কি? অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস, লেখ। তাই তো, অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস। তাহলে অ্যাভারেজ প্রফিট কত ছিল বল, বের করতে হবে তোকে। কত ছিল? 90,000, 1,80,000, 2,70,000। 90,000, 1,80,000 আর 2,70,000, 3 বছর তো করে দিলাম। 3 বছর প্রফিট যোগ করে 3 দিয়ে ভাগ করলাম। কি জানি না অ্যাভারেজ প্রফিট কি করে বের করতাম? 3 বছর প্রফিট যোগ করে 3 দিয়ে ভাগ। আর নাম্বার অফ ইয়ার অফ পারচেস কত বলেছে? 2 বছর। দেখতে কত বলে, কত ইয়ার পারচেস? 2 বছর করে ফেল। 90,000 যোগ 1,80,000 যোগ 2,70,000 ডিভাইড বাই 3, কত হচ্ছে? 1,80,000 ইন্টু 2, কত হচ্ছে? 3,60,000। গুডউইল বেরোলো কত? 3,60,000। ঠিক আছে, এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছি, এটা দেখারও সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে তো, 3,60,000 হলো। এবার করবি টেবিল এন্ট্রি XYZ, মনে পড়ছে কি করতাম? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। ওল্ড রেশিও কত ছিল? 3:1। 2, 3, 1। তাহলে 3,60,000 কে ভাগ কর, ডিভাইড বাই 6 ইন্টু 2, 1,20,000, 1,80,000 আর 60,000। তারপর কি লিখতাম? নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ রেশিও কত ছিল অঙ্কে? হুম, 3:2 তাই বলছিল নিউ রেশিও। ডায়েটের আদার ইনফরমেশন উপরে এই তো 3:2, নিউ রেশিও বলছিল 3:2। মারা গেছে যে, মানে এক্স আর ওয়াই হবে। কর, 3,60,000 কে 3 তে ভাগ কর। 2,16,000 আর 1,44,000। এটা 60,000 হচ্ছে, এটা 36,000 হচ্ছে, এটা 96,000।
তাই তো দেখ এক্স এর পাওয়ার কথা, ওল্ড মানে পাওয়ার কথা, এক্স এর পাওয়ার কথা 1,20,000, এক্স এর পাওয়ার কথা 1,20,000, কিন্তু এক্স পাবে কত 2,16,000, তাই তো। এক্স যেহেতু ফিউচারে বেশি পাবে, তাহলে এক্স কে আজকে কি করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, তাই তো। তো স্যাক্রিফাইস করবো মানে ওর ক্যাপিটালটাকে আজ করতে কমিয়ে দেবো, মানে মধ্যে কথা এটা মাইনাস করো, এটা মাইনাস করো, আর এটা প্লাস করো। যদি কারোর বুঝতে অসুবিধা, শর্টকাট ঠিক শিখিয়েছিলাম, এটা ক্রেডিট, ওল্ড মানে ক্রেডিট হয় আর নিউ মানে ডেবিট হয়। তাহলে বড় কে ক্রেডিট আর ডেবিটের মধ্যে ডেবিট বড়, তাহলে এটা হয়ে গেল ডেবিট, এটা ক্রেডিট আর ডেবিট, বড় কে ক্রেডিট বড়, ঠিক আছে তো, ঠিক আছে। জার্নালটা লিখতে হবে এখানে, ঠিক আছে তো, বুঝতে পেরেছি নিশ্চয়ই। এটা এটা শিখিয়ে সমানষ্ট করে লাভ নেই, রিটায়ারমেন্টে যেটা করেছিস সেরকম ভাবে করে ফেলেছিস তোরা। তাহলে জার্নালটা কি হচ্ছে, এখানে জার্নাল সাজালে বা জার্নাল না সাজালে ডাইরেক্ট লেজারে করে ফেল। ডাইরেক্ট লেজারে করলে কি হবে, ডেবিট দিকে, ডেবিট দিকে, ডেবিট তো, ডেবিট দিকে এক্স এর ঘরে 96,000 টাকা লেখে, ডেবিট দিকে এক্স এর ঘরে 96,000 টাকা লেখে। আর ক্রেডিট দিকে ওয়ার ঘরে 36,000, আর জেডের ঘরে কত বললাম 60,000। যেহেতু আমরা এখানে ওয়াই আর জেডের ঘরে টাকা লিখে, তাহলে এখানে কি লিখবো বাই এক্স, আর যেহেতু এখানে এক্স এর ঘরে টাকা লিখে, তাহলে লিখবো কি টু ওয়াই অ্যান্ড জেড, পুরো সেম ভাবে, কোনো চেঞ্জই নেই। তো অব্দি ক্লিয়ার হয়েছে, সব হয়ে গেছে, এন্ট্রি শেষ। লাস্ট একটা এন্ট্রি বলেছিল 5-এরটা, তাহলে অঙ্ক মিলিয়ে দেবো, লাস্ট এন্ট্রি করে অঙ্ক মেলাবো, ঠিক আছে তো। স্যার কথা বুঝতে পারলাম, কোন জায়গাটা যেটা বললেন পুরো ট্রিটমেন্টটা বললেন, গুডউইল ভুলে গেছিস, না ভুলে যায়নি, অনেকগুলো বুঝতে পারলাম। কি বুঝতে পারিসনি, জেড তো মারা গেছে, জেড এর ঘরে এখানে এক্স এর ঘরে কেমন লিখলাম, এখানে এক্স এর পাওয়ার কথা কত ছিল 1,20,000, এক্স ফিউচারে পাবে কত 2,16,000, তাহলে এক্স তো ফিউচারে বেশি টাকা পাবে, তাহলে ফিউচারে যদি গেইন করে, তাহলে আজকে ওকে কি করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, তাই তো করলাম এখানে, তাই না। তাই তো এখানে কি করলাম, মাইনাস দিয়ে ডেবিট করলাম, কেননা ফিউচারে ও 96,000 টাকা বেশি পাবে, তাই আজকে ওর থেকে 96,000 টাকা নিয়ে নেবে, তাই এক্স এর ক্যাপিটাল মাইনাস হয়ে গেল 96,000 টাকা। ওয়াই এবার বুঝতে পেরেছি। এই তো পুরো সেম জিনিস, আলাদা কিছু না। কি লাস্ট এন্ট্রি, আচ্ছা আচ্ছা লাস্ট এন্ট্রি কি বলেছিল পর, পুরো রিটায়ারমেন্ট, আমি কিন্তু এখন পর্যন্ত ডেট হিসেবে অঙ্ক করাইনি, পুরো রিটায়ারমেন্ট হিসেবেই করে ফেললাম। এবার দেখ লাস্ট এন্ট্রি বলবো, হ্যাঁ 5 নম্বর প্রফিট ফর দ্য কারেন্ট ইয়ার। আচ্ছা বল দেখ কারেন্ট ইয়ার প্রফিট কত ছিল, 19, 20, 20, 21, 21, 22, আমরা 21, 22 অঙ্ক করছি, তাহলে 21, 22 প্রফিট কত ছিল বল 2,70,000। বলছে কারেন্ট ইয়ারে যে প্রফিটটা ছিল সেটাই ধরে নাও লাস্ট ইয়ার প্রফিট, ঠিক আছে। মানে ও ব্যবসা করেছে, ভালো করে শোন সবাই, ও মারা গেছে কবে, দেখ দেখ ডেট বল, মারা গেছে কবে, এটাই শুধু ডেটের জিনিস পেল। 22 ও মারা গেছে 30শে সেপ্টেম্বর, আর ব্যালেন্স শিট কবে দিয়েছে মার্চ, তাহলে ও ক মাস ব্যবসা করেছে, সমাজ, হ্যাঁ কি না, ও ক মাস ব্যবসা করলো, যেদিন ব্যালেন্স শিট দিয়েছে তার 6 মাস পর মারা গেছে, তাহলে 6 মাস ব্যবসা করেছে। আমাকে জানতে হবে 6 মাসে কত প্রফিট হয়েছে, ঠিক আছে তো স্যার কত টাকা 6 মাসে প্রফিট হয়েছে, কমন জিনিস, দেখ 6 মাসে কত টাকা প্রফিট হয়েছে, এই প্রফিটটা কি করে বের করবো, লাস্ট ইয়ার প্রফিট কত ছিল 2,70,000, 2,70,000 যদি 1 বছর প্রফিট হয়, তাহলে 6 মাসে প্রফিট কত 1,35,000, বুঝতে পারলি, এই এন্ট্রিটা করতে হবে, নাকি বুঝিসনি, এটাই ডেটের আইটেম, এটাই দিতে আসবে, এটাই দিতে আসবে। আর আগের বার এরকমই একটা পয়েন্ট রিটায়ারমেন্টে দিয়ে দিয়েছিল, একদম এরকম পয়েন্ট তুলে দিয়েছিল, যে দেশ জানা থাকে তাতে এটা এমনি ইজিই করে ফেলতে পারবে। ব্যালেন্স শিট দিয়েছিল সাপোজ মার্চে বলে দিয়েছিল, আর রিটায়ার করেছিল সেপ্টেম্বরে, তাহলে ক মাস ব্যালেন্স শিট দেওয়ার ক মাস পর অব্দি আরো ব্যবসা হয়েছিল 6 মাস, 6 মাসের প্রফিট বের করতে হবে, প্রফিট অঙ্কে বলে দিয়েছিল, ওটা 6 বার করলেই তো হয়ে যাবে, কিছু তো ছিল না, এইটুকু তো সিম্পল একটা জিনিস ছিল। কি বললাম বোঝাতে পারলাম তো, তাহলে এখানে লেখ। এবার প্রশ্ন হলো, আচ্ছা আমি তো দেখিয়ে দিই, বলেছে দেখিয়ে দিন প্রফিটটা কত ছিল 2,70,000 টাকা, তো কিন্তু 6 মাস তো 6/12 কত হচ্ছে 1,35,000 টাকা। এই 1,35,000 টাকা কি করবো জানিস তো, আমি ভালো করে শুনবি, যেহেতু ডেট করছি,
ডেথ করছি মানে কে, এখানে এক্স ওয়াই জেড, মারা গেছে কে, এক্স আর ওয়াই তো ব্যবসা করছে, ওরা কেন প্রফিট ভাগ করবে, ওরা প্রফিট ভাগ করবে না, ওরা তো ব্যবসা করছে, ওরা কেন প্রফিট নিয়ে নেবে, আমার কথাটা বোঝো, ওরা কেন প্রফিট, ওরা তার ব্যবসা করবে তো, যে মারা যাচ্ছে তার হিসাবটা করে দাও, বুঝতে পারলি, শুধু ওর টাকাটা দাও, বুঝতে পারলি তো। তাহলে ওর শেয়ার কত ছিল, 1,35,000 মধ্যে, ওল্ড রেশিও বল কত ছিল ওর শেয়ার, 2:1, মানে 1/6 কর, 22,500। ব্যাস, তাহলে 22,500, শেষ হয়েছে অঙ্ক, অঙ্ক শেষ। তাহলে কি ওয়ার্ড লিখবো, এখানে লিখবো বাই, এই দিকে লিখবো বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স বলে কথাটা লিখতে হবে, সাসপেন্স, কত টাকা, 22,500, একজন মেলাতে থাকা অঙ্কটা শেষ হয়ে গেছে অঙ্ক, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস সাসপেন্স। হ্যাঁ, প্রথমে প্রত্যেকে জেডের ঘরটা মেলাবি, হ্যাঁ প্রত্যেকে জেডের ঘরটাকে মেলাবি, ঠিক আছে তো, জেডের ঘরটাকে মেলাবি, জেড কর মেলা, 6 লাখ যোগ 24,000 যোগ 2,000 যোগ 4,000 যোগ 60,000 যোগ 22,500, কত হচ্ছে, 7,12,500। রিজার্ভটা কিছু করো, ও রিজার্ভ ছিল না, রিজার্ভটাকে ইয়ে করতে হবে, রিজার্ভ ছিল, ওই রিজার্ভ ছিল, এই রিজার্ভ আছে তো। পর ওটা ছিল ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ, ওটা হয়ে গেছে করা, সেই 7,12,500 এই দিক লিখবো, সাত লাখ 12,500 থেকে 8,000 টাকা বাদ কত হচ্ছে, 7,04,500। কার ঘরটা ব্যালেন্স করলাম আগে বল, 7,04,500 কার ঘরের ব্যালেন্স করলাম, জেড, জেড কি বেঁচে আছে নাকি মারা গেছে, যে মারা যায়, শর্ট কোশ্চেন, এসে কিউ পড়েছিলি বা এমসিকিউ পড়েছিলি, যে মারা যায় তার কে পায়, এক্সিকিউটার, তাই তো, তাহলে এখানে কি লিখবি, টু জেড এক্সিকিউটারস অ্যাকাউন্ট, মনে থাকবে তো। তো আমাকে বলেন, আমাকে একটু বোঝা, রিটায়ারমেন্ট এইভাবে করতাম না, যে রিটায়ার করতো তার টাকাটা কি করতাম, লোন অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম না, এখানে জেড এক্সিকিউটার্স করলো, পুরো সেম ভাবে কর, টু জেড এক্সিকিউটার্স, টু জেড এক্সিকিউটার্স অ্যাকাউন্ট 7,04,500, ঠিক আছে, হয়ে গেল, বাকিটা ব্যালেন্স করে দে, অঙ্ক শেষ। এক্স এর ব্যালেন্স কত হচ্ছে বল, 2,60,000, মনে হয় কি, হ্যাঁ 2,60,000, এক্স এর টোটাল হচ্ছে 2,60,000, এবার এক্স এর ব্যালেন্স কর, 2,60,000 থেকে ব্যালেন্স করলে কত হচ্ছে, 8 আর 16,000 মাইনাস 96,000, কত হচ্ছে, 1,00,000। ওয়াই এর টোটাল কত হয়েছে, 5,26,000, 5,26,000 মাইনাস করে 5,02,000, এটা হলো টু ব্যালেন্স সিডি, আর কিছু করতে বলছিল নাকি, এইটুকুই করতে বলছিল, একটুখানে একটু দেখে নে, তারপর বলছি আমি কি করতে বলছিলাম। স্যার এই যে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, এটা যদি কোনো এন্ট্রির নাম হতো, তো ভাগ করে দিতাম, হ্যাঁ তোমাকে স্যার 2Z এটা টু জেডস এক্সিকিউটার্স অ্যাকাউন্ট, আর ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, না বললে ইভ্যালুয়েশন লিখে দাও, ভাগ করে দিতাম, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভটা, এগুলো সব করানো ছিল,
সব লেখানো ছিল, নোট খাতায় নোট লেখানো ছিল। একটা আমাদের যে মানে টেস্ট পেপার করেছিলেন সেখানে ওয়ার্কসম্যান টেস্ট পেপার না বলছি, খাতায় একদম প্রথম দিকে অ্যাডমিশনের, তাও বলছি 4 নম্বর 5 নম্বর ক্লাসে নোটগুলো লেখানো ছিল। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ডের নোট কি ছিল ওটা একবার দেখে নিলে ওরকম সব মনে পড়ে যাবে। সমস্ত ডিটেলস লেখানো ছিল, বাইরে কিছু হয় না। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, ওয়ার্কসম্যান কম্পারেটিভ রিজার্ভ, তো এমনি খাতা না খুললেও হবে, দেখবি পিডিএফও দেওয়া আছে, পিডিএফও করে দেওয়া আছে অ্যাডমিশনের, পিডিএফ দেখবি পেয়ে যাবি। বুঝে নেবো। আচ্ছা, আর কিছু আরেকটা অ্যাকাউন্ট খুলতে বলছিল, দেখতো জেড এক্সিকিউটার্স অ্যাকাউন্ট, তাই তো? এটা খুলতে বলছিল। আর কি বলছে, 50% পে করছে জেডকে ইমিডিয়েটলি, আর বাকি টাকা দুটো ইনস্টলমেন্টে দিচ্ছে টুগেদার উইথ ইন্টারেস্ট। ঠিক আছে তো? তাহলে কর অ্যাকাউন্ট খোল, জেডস এক্সিকিউটার্স অ্যাকাউন্ট, ছোট্ট জেডস এক্সিকিউটার্স অ্যাকাউন্ট। ডেট খুব একটা পরীক্ষায় আসে না, 1 বছরই পরীক্ষায় এসেছিল, বুঝিস তো? কোন সালে দাও বলেছি, এইচএসে 16 সালে এসেছিল, আর আসেনি মাঝে, মাঝে আর আসেনি। ঠিক আছে, আসতেই পারে, করে যেতে পারিস তুই, করে যেতে পারিস। কঠিন তো না, জানা না থাকলে কঠিন, জানা না থাকলে কঠিন। ঠিক আছে তো, জানা না থাকলে কঠিন, তুই তো জেনে তো গেলি না কি আর করতে হবে। জেড এক্সিকিউটার্স অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, এক লাইন হবে এখানে। হ্যাঁ, এবার দেখ এখানে কি ছিল, টু জেড এক্সিকিউটার ছিল, শুনছিস তো? তাহলে জেড এক্সিকিউটার কি বলবে, বাই জেড ক্যাপিটাল, এখন জেড ক্যাপিটালটাই তুলছি এখান থেকে, বাই জেডস ক্যাপিটাল। কত টাকা বল, কত টাকা? 7 লাখ। এবার কি বলেছে, পেমেন্ট কি করবো? 50% ইমিডিয়েটলি পেমেন্ট করে দিচ্ছে, তাই তো? তাহলে পেমেন্ট করলে কি হবে, টু ব্যাংক। তাহলে কর 50% কর, $3,52,250। বাকি টাকা যে বাকি আছে, বুঝিস তো, এত টাকা হয়েছে, বাকি টাকাটা কি বলে, দুটো ইনস্টলমেন্টে দেবে, তাই না? টুগেদার উইথ ইন্টারেস্টে। ডেটটা পড়তে হবে। বলছে ব্যালেন্স টাকা দুটো ইনস্টলমেন্টে দেবে, টুগেদার উইথ ইন্টারেস্ট 10% পারে না। এটাও একটু ব্যালেন্স বাড়ি, সি2 ব্যালেন্স সিডি প্লাস অ্যাকচুয়ালি 5,000 পড়ছে। ব্যালেন্স টাকা দুটো ইনস্টলমেন্টে দেবে, কত পার্সেন্ট ইন্টারেস্টে বল? টুগেদার উইথ ইন্টারেস্ট 10% ইন্টারেস্টে। তাহলে ধর ওর কাছে পেতো কত, হ্যাঁ একটু ভালো করে বুঝবি, ওর কাছে পেতো কত, 7,04,500 টাকা পেতো, এত টাকা পেতো। তার মধ্যে কত টাকা শোধ হয়ে গেছে, এত টাকা শোধ হয়ে গেছে, বাকি আছে কত, 3,52,500, মানে 3,52,250। তো 200 এত টাকা বাকি আছে, তাহলে ইন্টারেস্ট কার উপর নেবে, 7 লাখের উপর দেবো নাকি 3 লাখ? দেখ তোর কাছে 100 টাকা পেতো, তুই 50 টাকা দিয়ে দিস, তাহলে ইন্টারেস্ট কার উপর দিবি, 50 টাকার উপর দিবি। যে টাকা পড়ে আছে তার উপর ইন্টারেস্ট দিবি, ইন্টারেস্ট দিলে ক্রেডিট থেকে লিখবি ইন্টারেস্ট অ্যাকাউন্ট। কত টাকা হবে বল, 3,52,250 ইন্টু কত পার্সেন্ট ইন্টারেস্ট, 10%। ঠিক আছে তো, 10%টা কি বলেছিল আর একটু পর, 10%, কারণ অনেক সময় ইন্টারেস্ট বছরেও বলে, আবার
কিসে বলে? মাসেও বলে, ঠিক আছে? তো মানে সরি, হাফ ইয়ারলি বলে। এটা কোশ্চেনটা পড়ে দেখতে হবে। এখানে 10% যে ইন্টারেস্টটা বলেছিল কিসে বলেছিল? এর 10% পার অ্যানাম। 10% বছরে। আর আমি ইনস্টলমেন্ট দেবো কতদিন অন্তর? 6 মাস অন্তর অন্তর দেবো। 6/12 ইন্টু 10% ডিভাইড বাই 2 কত হচ্ছে দেখ? 17,612.5 বা 17,613 করে দে, ঠিক আছে তো? এবার এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা দেখ, একটু ভালো করে বুঝিস এই জায়গাটা। এই জায়গাটা ভালো করে বুঝিস। এরকম ম্যাক্সিমাম টাফ যখনই তোকে এক্সিকিউটার্স অ্যাকাউন্ট করতে দেবে না, এরকম টুগেদার উইথ ইন্টারেস্ট একটু টাফ হয়ে যায়, বাট করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমার কাছে পেতো কত? 7,04,000 দিয়ে দিয়েছি। এত টাকা বাকি আছে কত? যত টাকা বাকি আছে সেটা আমি কটা ইনস্টলমেন্টে দেবো বলেছি? তাহলে তুই ভাব না, তোর কাছে পেতো কত? 3,52,250 টাকা পেতো, তুই এটা দুটো ইনস্টলমেন্টে দিবি, তাহলে একটা ইনস্টলমেন্ট কত করে দিচ্ছিস? ভাগ করে দে। 3,52,250 ডিভাইড বাই 2, বুঝতে পারলি? 1,76,125 টাকা হচ্ছে। 1,76,125। কিরে বুঝতে পারছিস? তাকে ভালো করে দেখে নে, তারপর তোকে নিতে পারি, কোনো সমস্যা হবে না। ভালো করে বুঝে নে, আমি আরো একবার বলে দিচ্ছি, কারণ এটা দেখে রাখ, দেখে রাখতে ক্ষতি নেই। তোর কাছে যে মারা যাচ্ছে তার এক্সিকিউট তোর কাছে পেতো কত? 7,04,500। তুই ইমিডিয়েটলি ওকে দিয়ে দিয়েছিস কত? 3,35,000। এইটা জেট এক্সিকিউটার্স না দিয়েও যদি রিটায়ারমেন্ট অঙ্ক করছিস, 10 নম্বর রিটায়ারমেন্ট তোকে দিতে পারে তো? যে পার্টনার রিটায়ার করে তার লোন অ্যাকাউন্ট খুলে সেম হবে, সেম, পুরো সেম, কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। এটা সেম। এটা জেড এক্সিকিউট হবে জেড লোন, একই রকম। ধর সাপোজ ধর তুই লোন, ও পেতো কত? ধর 7,04,500 পেতো, তুই ইমিডিয়েটলি 50% দিয়ে দিচ্ছিস। কত দিয়ে দিচ্ছিস? 3,52,250 দিয়েছিস। বলছে যত টাকা বাকি আছে সেটা দুটো ইনস্টলমেন্টে দিয়ে দেবো, দুটো ইনস্টলমেন্টে দিয়ে দেবো। তাহলে তুই ভাব, দুটো ইনস্টলমেন্ট কবে? 6 মাস অন্তর অন্তর দিবি। তাহলে 6 মাস তোর টাকাটা আটকে থাকলো না? তাহলে 6 মাস তোর টাকা আটকে থাকলে তুই কি নিবি? ইন্টারেস্ট নিবি। 6 মাসের ইন্টারেস্ট হলো, এটা নিশ্চয়ই বুঝে কি করে হলো। এইবার দেখ, 6 মাস পর তোর টাকা দেবে। 6 মাস পর, 6 মাস পর কত দেবে বলেছিল? টুগেদার উইথ ইন্টারেস্ট। তুই কত টাকা পেতি হিসাব করে বল। স্যার 3,52,250 টাকা পেতাম, আমাকে বলেছে দুটো ইনস্টলমেন্টে দিয়ে দেবে। তাহলে একটা ইনস্টলমেন্ট কত হচ্ছে? এটা বাই 2। টুগেদার উইথ ইন্টারেস্ট মানে এর সঙ্গে ইন্টারেস্ট যোগ করে, এটাকে বলে টুগেদার উইথ ইন্টারেস্ট। টুগেদার উইথ, টুগেদার মানে কি? একসাথে ইন্টারেস্ট নিয়ে, টুগেদার উইথ ইন্টারেস্ট। তাহলে কত? 17,613 যোগ কর 1,93,738। হচ্ছে 7,22,113 থেকে বাদ দিয়ে গেল 352,250 মাইনাস 193,738। 1,76,125 এখনো বাকি আছে, ঠিক আছে? লিখব টু ব্যালেন্স সিটি। লাস্ট বছর করবো, অঙ্ক শেষ করবো। বাই ব্যালেন্স বিডি 1,76,125। এর উপর আবার ইন্টারেস্ট নেবো, যে টাকা পড়ে রইলো তার উপর 10% ইন্টু 6/12, এটা হচ্ছে 8,806। কত? 8,806। টু ব্যাংক কত হবে? 3,52,250 ডিভাইড বাই 2 প্লাস 8,806। আমি কি বললাম, এই স্কুলের এই অঙ্কটা একটু টাফ দিয়েছিল। এটা 6 নম্বরে দিই। এই জন্য থিওরি করবে। থিওরি করে আবার একটু 176,125 প্লাস 8806 মিলে গেল 184,931, 184,931। হ্যালো,
হ্যাঁ ক্লাস চলছে, আমি ক্লাস করে ফোন করছি। সকালে সবকিছু কি লিখেছেন তো ব্যাংক হুম অ্যাকচুয়ালি এটা 6 নম্বরের অঙ্ক নয়, এটা 10 নম্বর দিলে ঠিক। 6 নম্বর অঙ্ক না, 6 নম্বর জন্য অনেক বড় অঙ্ক। 10-20 দেওয়া উচিত। তা তুই চুপ কর। কিভাবে হলো? তো এখানে আমার বলেছিল বাকি ইনস্টলমেন্ট, মানে বাকি টাকাগুলো দুটো ইনস্টলমেন্টে দিয়ে দেবে। যদি কিছু না বলতো বাকি টাকা কবে দেবে, তখন লোন হয়ে যেত। লোন একই রকম রিটায়ারমেন্টের মতন, পুরো রিটায়ারমেন্টের মতন। তিরাশি হয়ে কেন হচ্ছে? এই অঙ্কটা হলো তো? এবার আমি রেশিওটা করাবো আগে। রেশিওর কোশ্চেনটা পড় প্রত্যেকে। রেশিওর কোশ্চেনটা খোল, রেশিও কোশ্চেনটা পড়। স্যার একটু লাস্টেরটা বলে গেছে একটু ওই জায়গাটা 8806টা কিভাবে হলো? কোনটা? এই যে ওখানটা লাস্ট 8806, এই যেটা বেরোলো তার উপর 10% 6 ভাবে বেরো কর। দিবে না। কর না এখন। টেস্টে তো কিছু কোশ্চেন থাকেই এক্সট্রা। যদি এই অঙ্ক দেয় তখন এর সঙ্গে থিওরি তো করতে হবে। রেশিওটা দেখ, রেশিওটা দেখ, তাতেই কর। 7-এর দাগে 7-এর অর ঠিক আছে। জিপি রেশিও বের করতে বলি। জিপি রেশিও বের করা হলো কি? গ্রস প্রফিট বাই সেলস ইনটু 100। ওপেনিং স্টক বলে 60,000 টাকা, ক্লোজিং স্টক বলেছে 1 লাখ টাকা, স্টক টার্নওভার রেশিও বলেছে 8 টাইমস 8 টাইমস, সেলিং প্রাইস বলেছে 25% অফ কস্ট। এটা সোজা অঙ্ক দিয়েছে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তো সবার প্রথম স্টক টার্নওভার রেশিও লেখ, স্টক টার্নওভার রেশিও লেখ, প্রত্যেকে লেখ। কত দাগের অঙ্ক? 7, তাই তো? লেখ স্টক টার্নওভার রেশিও, ফর্মুলা লেখ। স্টক টার্নওভার রেশিও ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক। স্টক টার্নওভার রেশিও কত বলছে? 8।
অ্যাভারেজ স্টক মানে কি? ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। নিচে করে নিচ্ছি অ্যাভারেজ স্টক। ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। বল ওপেনিং স্টক কত বলেছিল? আর ক্লোজিং স্টক কত বলেছিল? 1 লাখ। ডিভাইড বাই 2, তাহলে 1,60,000 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 80,000। ঠিক আছে তো? এই জন্য এত দেখার কি আছে এখানে? নিয়ে কর, কিচ্ছু নেই অঙ্ক, বেকার অঙ্ক একটা দিয়েছে, ইজি অঙ্ক দিয়েছিল। সিওজিএস কত বেরোলো? সিওজিএস বেরোলো 80,000 ইন্টু 8 কর, 6,40,000। সিওজিএস বেরিয়ে গেছে 6,40,000। ঠিক আছে, সিওজিএস বেরিয়ে গেল 6,40,000। এবার আমরা কি জানি? সেল ইকুয়াল টু কস্ট প্লাস জিপি। আর অঙ্কে কি বলেছিল? অঙ্কে বলেছিল সেল বলেছিল কস্টের চেয়ে 25% বেশি। তাহলে কস্ট যদি 100 হয়, জিপি 25, তাহলে সেল কত হলো? 125। অঙ্কে কস্ট অফ গুডস সোল্ড কত বের করলাম? 6,40,000। তাহলে সেল কত? লিখবো সেল ইকুয়াল টু 6,40,000 বাই 100 ইন্টু 125। এটা হয়ে গেল সেল। 8 লাখ টাকা বেরোলো সেলস। সেল বেরিয়ে গেল 8 লাখ টাকা। সিওজিএস কত বলেছিল অঙ্কে? মানে বের করলাম তো 6,40,000। বাকিটা হয়ে গেল জিপি কত? 1,60,000। তাহলে জিপি রেশিও কি হবে? জিপি রেশিও ইকুয়াল টু জিপি বাই সেলস ইন্টু 100। জিপি কত? 1,60,000, সেলস 8 লাখ ইন্টু 100। 20%। অ্যান্সার হচ্ছে 20%। শেষ। করে নে, পাঠিয়ে দিয়েছি। হ্যালো? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, বলো। আচ্ছা, কস্টিং এর লং মানে এটা ধরেছি কস্ট 100 ধরেছে,
চিপি ধরেছে বুঝলাম এটা বীজগণিত মতো না Sales of negotiation atlas কি রে কিছু একটা দেখাচ্ছে করে স্যার কিছু কি আছে দেখা হয় বাবা এটা কি বেরিয়েছে ওপরে সময় আছে তো শোনা যা এবার দেখ ক্যাশ ফ্লোটা করবো যাদের হয়ে গেছে তাদের ক্যাশ ফ্লো দাগটা কাট আগে তারপর অঙ্কটা করছি না ক্যাশ ফ্লো দাগটা কাট আগে ঠিক আছে ক্যাশ ফ্লো দাগটা কাট ক্যাশ ফ্লো দাগটা কেটে নিয়ে অঙ্কটা স্টার্ট করবো ক্যাশ ফ্লো দাগটা কাট অঙ্কটা সোজা অঙ্ক ছিল রেশিওর অঙ্কটা যথেষ্ট সোজা অঙ্ক ছিল কিছু ছিল না অঙ্কের মধ্যে ছেলেটা 2 নম্বর অঙ্ক 4 দিয়ে দিয়েছে দাগটা কেটেছিস একদম লাস্ট অঙ্কটা দেখ কিছুই নেই অঙ্কটার মধ্যে কোশ্চেনটা দেখে নে ক্যাশ ফ্লোর অঙ্ক দিয়েছে এটা এবং তোকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দাগটা কেটে না অঙ্ক করতে করতে বলবো প্রথমে কি লিখতাম মনে আছে পিবিটি প্রথমে পিবিটি লিখতাম দেখ দাগ কেটে নিয়েছি এ দিয়ে লিখেছি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ঠিক আছে তো প্রথমে লিখবো পিবিটি বের কর পিবিটি দেখি পিবিটি বের করতে হবে কিনা আগে একটু দেখে নি দরকার আছে কি নেই পিবিটি বের করার জন্য সবার প্রথম লিখতাম নেট প্রফিট তাই তো খুঁজি নেট প্রফিট কতদিন দেখ লাইবিলিটি সাইডে প্রফিট অ্যান্ড লস বলে কিছু বলেনি জেনারেল রিজার্ভ বলে দিয়েছে তাই তো তাহলে এখানে জেনারেল রিজার্ভটাকে ধরে নিতে হবে নেট প্রফিট একবার বলবো আর বহুবার করানো অঙ্ক এই টাইপের অঙ্ক তো আর বেশি সময় নষ্ট করবো এটা বলে আমরা পিবিটি বের করার জন্য পিবিটি বের করার নিয়ম ছিল নেট প্রফিট প্লাস ট্রান্সফার টু রিজার্ভ প্লাস প্রপোজ ডিভিডেন্ড প্লাস প্রভিশন ফর ট্যাক্স এইগুলো যোগ করতাম তো এই অঙ্কে প্রপোজ ডিভিডেন্ড নেই প্রভিশন ফর ট্যাক্স নেই ঠিক আছে তো নেট প্রফিটও নেই শুধুমাত্র জেনারেল রিজার্ভ আছে তাই তো জেনারেল রিজার্ভ কত ছিল 50 ছিল 70 হলো তাহলে এখানে পিবিটি হয়ে যাবে 20,000 টাকা ডাইরেক্ট পিবিটি হয়ে যাবে 20,000 টাকা লিখে দাও ওখানে পিবিটি 20,000 টাকা সেকেন্ড ঘরে লিখলাম পিবিটি 20,000 টাকা তার সাথে কি যোগ করতাম নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে কি আসে গুডউইল আসে দেখ গুডউইল ছিল কত 10,000 গুডউইল ছিল কত 10,000 হলো কত 2,000 তাহলে গুডউইল কত কমছে 8,000 তাহলে এখানে গুডউইল 8,000 টাকা বসিয়ে দেবে তারপর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ ছিল 2,80,000 বাড়ছে লং টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্স 1 লাখ ছিল 1,30,000 হলো 20,000 টাকা বাড়ছে কিছু নেই আর কিছু নেই শেষ হয়ে গেল
আর কিছু নেই অঙ্কে, একটাই আইটেম ছিল, এখানে একটাই আইটেম ছিল নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সেস। 8,000 টাকা, তাহলে যোগ করে কত হলো? 20 আর 8 যোগ করে 28,000 টাকা। এটাকে বলে কি? অপারেটিং প্রফিট। এটাকে বলে কি? অপারেটিং প্রফিট। তবে এখানে আর একটা আইটেম অনেকে নিতে পারে, সেটা কোন আইটেম? লাইবিলিটির দিকে তাকা, লাইবিলিটি সাইডের দিকে তাকা। 12% ডিবেঞ্চার দেখেছিস তো? কত টাকা ছিল ডিবেঞ্চার? মানে লোন ছিল 1 লাখ টাকা, হলো 80,000 টাকা। তাহলে লোন 20,000 টাকা কি হয়ে গেছে? কমে গেছে। লোন 20,000 টাকা কমে গেছে, মানে লোন শোধ হয়ে গেছে 20,000 টাকা। লোন 20,000 টাকা শোধ হয়েছে মানে কোনো না কোনো ডেটে তো শোধ করেছে, হয় শুরুতে শোধ করেছে, নাই শেষে শোধ করেছে, আর না হলে মাঝে শোধ করেছে, যে কোনো একটা। তাহলে যে কোনো একটা অ্যাজাম্পশন করবো, যে অ্যাজাম্পশনটা আমার পক্ষে বেশি ইজি হবে সেই অ্যাজাম্পশনটাই করবি, ঝামেলা কম হবে। আমি মনে করছি 20,000 টাকা লোন পুরো বছরের শুরুতে শোধ করে দিয়েছে, তাহলে আমাকে ইন্টারেস্ট কত টাকার উপর দিতে হবে? 1 লাখের উপর ইন্টারেস্ট দেওয়া উচিত না 80-র উপর ইন্টারেস্ট দেওয়া উচিত? 80-র উপর। তাহলে 80-র উপর 12% কত হচ্ছে? 80-র 12% করলে 8,010। 9,600 টাকা। তাহলে 9,600 টাকা সুদ, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। কেউ চাইলে এটা এখানে করতেই পারে, এবং অনেকে করেও। নন ক্যাশের মধ্যে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার নন ক্যাশে চলে আসে, অনেকে করেও কিন্তু এটা, ঠিক আছে? দেখি কখনো বই জই দেখি, দেখবি এটা করেছে বইতে। তো চাইলে ইচ্ছা করলে করতে পারি সেটা, ঠিক আছে? করলে ভালো আর কি বললে বুঝলি তো? করলে ভালো, তো করে রাখতে পারিস। কি বললে বুঝলি? কারণ অন্য অঙ্কে তুই করতি, অন্যান্য অঙ্কে করতি, লিখে যখনই তোকে যদি এখানে যে কোশ্চেনে একটা লাইন বলতো না, তাই তো করতেই হতো ইন্টারেস্ট। কি? লোনটা কবে শোধ করেছিস? যদি এটা বলতো তোকে ইন্টারেস্ট করতেই হতো, কিন্তু এখানে বলে দেয়নি। না বলে দেয়নি বলে আমরা ধরে নিলাম এই তারিখে লোনটা শোধ করেছি, তাই এখানে করবার করলে ভালো। তো আমার মতে বলে করে রাখা ভালো, করে রাখতে পারিস। এখানে করে দিচ্ছে, এটা ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা করে দিচ্ছে। লেখ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। কত টাকার উপর লোন? 80,000-এর উপর 12%। আমি ধরে নিলাম লোনটা বছরের শুরুতে শোধ করেছি। আর যদি মনে করি বছরের শেষে শোধ করেছিস, তাহলে 1 লাখের উপর 12% হবে। ঠিক আছে তো? তাহলে 80,000 12% গুলো কত? 9,600। 17,600। কত? তাহলে 20,000 17,600 যোগ করে কত হচ্ছে? 37,600 টাকা। এটাকে বলা হয় কি? অপারেটিং প্রফিট। ঠিক আছে, যেটাকে বলা অপারেটিং প্রফিট, লিখে দিস 37,600। এর সাথে যোগ করবি, হয়েছে 37,600 বেরিয়েছে সবার প্রত্যেকের। এবার দেখ লাইবিলিটির দিকে দেখা। ক্রেডিটার্স 40 ছিল, 60 হলো। ক্রেডিটার্স 20,000 টাকা যোগ করতে হবে, ঠিক আছে? ক্রেডিটার্স 20,000 টাকা যোগ করতে হবে। বিলস পেবেল 20 ছিল, 1 হলো। তাহলে কত টাকা যোগ করতে হবে? 80,000 টাকা যোগ করতে হবে। দুটো যোগ করবো, ক্রেডিটার্স আর বিলস পেবেল। ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, ক্রেডিটার্স আর বিলস পেবেল। বিলস পেবেল কত বললাম? 80,000 টাকা। আচ্ছা, এক্সামে যখন করবি যে বিলস পেবেল লিখলি না, কি করে 80,000 টাকা বেরোলো দেখাতে হবে, এক্সামে দেখাতে হবে। এখন না দেখাস, কিন্তু এক্সামে অবশ্যই দেখাতে হবে। আর ক্রেডিটার্স কত বললাম তখন? ওই তো 20,000। 40 হলো, 60 হলো, 20,000 টাকা। এই দুটো যোগ করে 1 লাখ হচ্ছে, ঠিক আছে? এবার লিখবো, মাইনাস দিয়ে লিখবো ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। লিখ ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। একটাই আইটেম আছে, সেটা কি? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। দেখ কত ছিল? 25 ছিল, 20 হলো, মানে 5,000 টাকা। -5, ঠিক আছে? লাইবিলিটির আইটেম গুলো করলাম, এবার অ্যাসেটে চলে যাবে।
সেটা সমস্যা। অ্যাসেটে কি হচ্ছে প্রথমে দেখ, হ্যাঁ ভীষণ ইনভেন্টারি 70 ছিল 90 হলো, ভালো করে যখন আস্তে আস্তে দুটো আইটেম ছিল, ইনভেন্টারি 70 ছিল 90 হলো, মানে 20,000 টাকা বাড়ছে, মানে মাইনাস হবে, এটা ট্রেড রিসিভেবল মাইনাস হবে। তাহলে কি লিখবে, এটা লেখ মাইনাস দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। কি লিখবো, মাইনাস দিয়ে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, কি লিখলাম, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। একটা ছিল ইনভেন্টরি, বলতো ইনভেন্টরি অ্যামাউন্টটা কত হচ্ছে মাইনাস করে, ইনভেন্টরি 70 ছিল 90 হলো 20,000 টাকা, 20,000 টাকা। আর কি ছিল, ট্রেড রিসিভেবল কত হচ্ছে দেখ, মাইনাস 40,000। তাহলে এটা এই পার্টটা শেষ হলো, অপারেটিংটা শেষ, যোগ বিয়োগ কর এখান থেকে। 37,600 যোগ 1,00,000 মাইনাস 45,000, 92,600। তাহলে কি বেরোলো তোর, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বেরিয়ে গেল 92,600। এবার করবো কি, ইনভেস্টিং, চলে আয়, বি দিয়ে লেখ ক্যাশ ফ্লো ফ্রম ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, আস্তে কি আছে এখানে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ ছিল 2,80,000 হলো, তাহলে 80,000 টাকার বিল্ডিং পারচেস করে, লেখ পারচেস অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 80,000 টাকা, লেখ পারচেস অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 80,000 টাকা, মাইনাস 80,000 হচ্ছে মাইনাস। কেন মাইনাস হলো, যেহেতু বিল্ডিং পারচেস করছিস। আর একটা আইটেম আছে লং টার্ম লোনস এন্ড অ্যাডভান্স, সেই অ্যাডভান্স দিয়েছিস কাউকে, এটাও কিন্তু ইনভেস্টিং এর মধ্যে নিয়ে নে। 1,00,000 ছিল 1,30,000, মানে মাইনাস 30,000 টাকা হবে। মাইনাস 30,000, তাই তো, মাইনাস 1,10,000 হলো। লাস্ট সি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, সবই নিয়ে নিয়েছিস, দেখ ফাইন্যান্সিং এ চলে আয়। শেয়ার ক্যাপিটাল 2 লাখ ছিল 2,50,000, তাহলে লেখ ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 50,000, লেখ ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 50,000 টাকা। ঠিক আছে, মনে করার চেষ্টা কর, লোন ছিল কত, 1,00,000, দেখ দেখ লোন কত ছিল, 1,00,000 টাকা ছিল, কত টাকার লোন শোধ করে দিলি, 80,000 টাকা হলো, 20,000 টাকা লোন শোধ করলি, তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে কি লিখবি, ডিবেঞ্চার ছিল না কথাটা, ডিবেঞ্চারের ক্ষেত্রে রিডেমশন কথা ইউজ করতে হয়, রিডেমশন অফ ডিবেঞ্চার। রিডেমশন অফ ডিবেঞ্চার কত, 20,000 টাকা মাইনাস। আর ইন্টারেস্ট, মনে পড়ে উপরের দিকে করেছিলাম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার মাইনাস করতে হবে এখান থেকে 9,600, এই যে এখান থেকে ফাইন্যান্সে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার মাইনাস 9,600।
50,000 মাইনাস 20,000 মাইনাস 9,600 কত হচ্ছে 20,400। শেষ, যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। 92,600 মাইনাস 1,10,000, ঠিক আছে তো, প্লাস 20,400 কত হচ্ছে 3,000। যেটা বেরোলে তাকে বলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর সাথে যোগ করতে হবে ওপেনিং ক্যাশ। কত ছিল ডক্টর ওপেনিং ক্যাশ? ওপেনিং ক্যাশ কত ছিল? 15 15। তাহলে ক্লোজিং কত হলো 18,000 টাকা। শেষ। ক্লোজিং ক্যাশ 18,000 টাকা। স্যার এখানে বলেছে ক্যাশ অ্যান্ড ক্যাশ